ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মোস্তাফিজ ইস্যুতে এখনো সরগরম ক্রিকেট পাড়া। মোস্তাফিজের সাথে যা ঘটেছে ঠিক হয়নি। ফিজ কতটা সেরা অনেকেই জানে না বলছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ভালো ক্রিকেটার থাকলেও বাংলাদেশের ক্রিকেট এখনও সেভাবে এগোতে পারেনি। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাবেক এই ইংলিশ তারকা। সহকর্মী হাসান আল মারুফের প্রতিবেদনে জানবো বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি। বিপিএল মাতাতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এখন সিলেটে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মঈন আলী। মঈন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু সিলেট। সিলেটি দামান, কেমন আছেন? Good, alhamdulillah, all good. Okay, so welcome back to BPL again. This is your first time for Silet, and how does it feel to wear Silet Titans jersey this year? Yeah, good. First time Sylhet. Feels good because obviously I have family that's from Sylhet and lots of people have been waiting for me to play for Sylhet. Over the years I played for other good teams, so yeah, I'm excited to be here, excited to play and be part of this franchise. What made you decide to play for Silet this time? They approached me to come and play and wanted me to come and play and were almost desperate for me to play, and I thought why not? You know, Sylhet is like family, and the people here, most people in Birmingham or where I'm from Bangladesh are from Sylhet, and so yeah, I just thought it represents. Back to Bangladesh cricket, you have played many matches against Bangladesh. How do you see their growth as a cricketing nation? They're good players, very good players. I don't think they've grown that much recently. I think replacing someone like Shakib and Tamim is difficult because they were world-class players. They're good. They're a good side, obviously, but I don't think they're as good as they should be now. Fiz is bowling amazing. He's one of the best. What's your assessment about Mustafiz? So I feel more for him more than anything. It's unfortunate that it's happened. But yeah, these politics are destroying the game. It's going to take countries to speak up a bit more about these issues that are happening, and they shouldn't be happening. But yeah, more than anything, I feel for Fiz. Okay, so what's your prediction? Which two team will play the final in the upcoming T20 World Cup? India, England or Australia? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। অবশ্যই সিলেটে খেলতে পেরে মঈন আলী এক্সাইটেড। তবে স্বাভাবিকভাবেই বর্তমান ক্রিকেটার কিংবা সাবেক ক্রিকেটাররা মুস্তাফিজ ইস্যুতে অন্তত তারা সবাই প্রতিবাদ জানাচ্ছেন একরকম, যে ক্রিকেটের মাঠে কিংবা কোনো ক্রিকেটারের সঙ্গে এই রাজনীতি সেটা মেশানো একেবারেই উচিত নয়। তবে আইসিসির কাছে যে আবেদন করা হয়েছে, আইসিসির নিয়ম কি বলছে, আইসিসি আসলে কি ভাবছে? নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। বিসিবি ম্যাচ সরিয়ে নেবার দাবির প্রেক্ষিতে কি বলে আইসিসি নিয়ম? এই প্রশ্ন জাগতেই পারে সমর্থকদের মনে। আইসিসি নিয়ম বলে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেবার দাবি যৌক্তিক, আর ভারতীয় গণমাধ্যম বলছে আইসিসি বিসিবির চাওয়া বিবেচনা করছে গুরুত্বের সাথে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ হোস্ট এই টুর্নামেন্টের, তাই তো বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতের ম্যাচগুলো খেলতে চায় শ্রীলঙ্কাতে। তবে আইসিসির এমন ইভেন্টে কোনো দল যদি ভেন্যু পরিবর্তনের আবেদন করে, নির্দিষ্ট কিছু প্রোটোকল বা নিয়ম আছে। বাংলাদেশের এই অনুরোধও সেই প্রোটোকল বা নিয়মের মধ্যে থেকেই বিবেচনা করবে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। চলুন জানার চেষ্টা করি কি আছে সেই নিয়মে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাই বা কতটুকু। আইসিসির নিয়মের প্রথম ক্লজে বলা হয়, কোনো দেশ যদি নিরাপত্তা শঙ্কার কথা বলে, তখন আইসিসি প্রথমে তাদের নিজস্ব সিকিউরিটি এজেন্সির মাধ্যমে হোস্ট দেশ ও ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে। যদি নিরাপত্তা বিশেষজ্ঞরা ভেন্যুকে নিরাপদ ঘোষণা করে এবং তারপরও কোনো দেশ যদি সেই আসরে অংশ না নেয়, তাহলে আইসিসি সেই দলের পূর্ণ পয়েন্ট কেটে নেয়, ওয়াক ওভার হিসেবে বিবেচিত হয়। সেই সাথে অংশ না নেওয়া দলকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করার সুযোগও থাকে আইসিসির হাতে।
আইসিসির দ্বিতীয় একটি ধারা আছে, সেটার ফায়দা পেতে পারে বাংলাদেশ, যেখানে বলা হয় কোনো দেশের সরকার যদি তাদের দলকে হোস্ট দেশে ভ্রমণ না করার নির্দেশ দেয়, আইসিসি সেটিকে অনিবার্য পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে পারে এবং বিকল্প ভেন্যু বা হাইব্রিড মডেল বিবেচনা করার সুযোগ থাকে। ঠিক যে সুবিধা এতদিন ভারত নিয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের ক্ষেত্রে। ভারতের শীর্ষ একাধিক গণমাধ্যম বলছে, ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেবার অনুরোধ গুরুত্বের সাথেই বিবেচনা করছে আইসিসি। সুযোগ থাকলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যাবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস, স্টেটসম্যান, এনডিটিভির মতো গণমাধ্যমগুলো দিচ্ছে সেই আভাস। যেহেতু 2026 বিশ্বকাপের হোস্ট যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা, লজিস্টিক দিক বিবেচনা করলে সূচি পরিবর্তন করাটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই ধারণা করছে সংশ্লিষ্টরা। রিপোর্টে বলা হচ্ছে, আইসিসি চেয়ারম্যান জয়েশ শাহ নাকি ইতিমধ্যেই টুর্নামেন্টের নতুন একটি খসড়া সূচি তৈরি করার নির্দেশও দিয়েছে সংশ্লিষ্টদের। তবে সবকিছুই এখনও প্রাথমিকভাবে বিবেচনার পর্যায়েই সীমাবদ্ধ আছে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। মুস্তাফিজ ইস্যুর যে সিদ্ধান্তটা সেটা কতটা আসলে রাজনৈতিক? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ এসেছিল বিসিসিআইয়ের শীর্ষ পর্যায় থেকে। জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্মকর্তা? এমনকি নেওয়া হয়নি তাদের পরামর্শ, হয়নি কোনো আলোচনা বা বৈঠক। উল্টো এই খবর তারা জেনেছেন মিডিয়ার মাধ্যমে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব কথা জানান বিসিসিআইয়ের এক কর্তা। এমনকি জানতেন না আইপিএল এর গভর্নিং কাউন্সিলও। ক্রিকেট মাঠে যেমন মুস্তাফিজুর রহমানের কাটার বিভ্রান্ত করে ব্যাটসম্যানকে, তেমনি হঠাৎই এক সিদ্ধান্তে বিস্মিত হয়ে পড়েছে বাংলাদেশ ভারতের ক্রিকেট আঙ্গন। বাংলাদেশের এই তারকা পেসারকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, কিন্তু অবাক করা বিষয় হলো এই সিদ্ধান্তের কথা নাকি জানতেন না খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্মকর্তা। এমনকি জানতেন না আইপিএল এর গভর্নিং কাউন্সিলও। হয়নি কোনো বৈঠক অথবা আনুষ্ঠানিক আলোচনা, অথচ সিদ্ধান্ত কার্যকর। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর তারা জেনেছেন গণমাধ্যম থেকে। তাহলে প্রশ্ন জাগে, সিদ্ধান্তটা এলো কোথা থেকে? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে মুখ খুলেছেন বিসিসিআইয়ের এক কর্তা। জানিয়েছেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের শীর্ষ পর্যায় থেকে। বোর্ড সচিব সাইকিয়া নাকি কেবল সিদ্ধান্তটাই জানিয়েছিলেন। আইপিএল এর মতো বিশ্বের বড় ফ্র্যাঞ্চাইজি লিগে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে বাদ দিতে হলে যেতে হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে থাকে দল, বোর্ড ও গভর্নিং কাউন্সিলের সবাই। কিন্তু ফিজের ক্ষেত্রে সেই নিয়ম যেন অদৃশ্য। আইপিএল বরাবরই নিজেদের গ্লোবাল লিগ হিসেবে তুলে ধরে, যেখানে নেই রাজনীতির কোনো জায়গা, থাকে শুধুই ক্রিকেট। কিন্তু মুস্তাফিজ ইস্যু সেই ধারণায় ফাটল ধরিয়েছে। যদি বোর্ডের কর্তারাই সিদ্ধান্ত সম্পর্কে না জানেন, তাহলে স্বচ্ছতা কোথায়? ক্রিকেট কি সত্যিই শুধু ক্রিকেটেই থাকে, নাকি নীরব সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে থাকে আরো বড় গল্প? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। মুস্তাফিজ ইস্যু গড়িয়েছে বিশ্বকাপ অবধি এবং সাবেকদের মন্তব্য সেটা থামছে না। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে কিনা তা নির্ভর করছে বাংলাদেশের ওপরই, এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক পাকিস্তানের মতো খারাপ হবে না বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এদিকে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রিকেট আঙ্গন। দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপ। 22 গজের উত্তাপ শুরু হওয়ার আগেই উত্তাল ক্রিকেট বিশ্ব। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এমনকি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। লিগ পর্বের 4টি ম্যাচের 3টি কলকাতা এবং 1টি ম্যাচ হবে মুম্বাইয়ে। এই ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বিসিবি। টি-20 বিশ্বকাপে ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই সাবেক স্পিনারের মতে ভারতে খেলতে আসার বিষয়টি পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশ अब नहीं आना चाहती है भारत, क्योंकि जिस तरीके का माहौल है और গত কয়েকদিনে যা যা ঘটেছে তারপর বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে তা ভুল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত সবাইকে স্বাগত জানায়, কিন্তু তারা এখানে আসতে চায় কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। वेलकम करते हैं, बट अगर किसी को नहीं आना है तो दैट इज देयर चॉइस कि उनको आना है या नहीं आना है।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশ ভারতের ক্রিকেটের সম্পর্ক পাকিস্তানের মতো পরিণতি বরণ করবে? এক যুগেরও বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। বাংলাদেশের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক পাকিস্তানের মতো খারাপ হবে না বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ এবং ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠায়নি। এটি কোনোভাবেই তুলনীয় পরিস্থিতি নয়। তাছাড়া দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্কও ভিন্ন। বাংলাদেশ নিয়ে আমাদের কূটনীতি ও আলোচনার স্তর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের থেকে আলাদা। দুইটিকে এক করে দেখা যাবে না। শুরু থেকেই মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার বিপক্ষে সরব ছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে ক্রিকেট ভক্তদের ভয়, বাইরের এই রাজনীতির প্রভাবে দক্ষিণ এশিয়ার ক্রিকেটীয় ভ্রাতৃত্বে কোনো ভাটা পড়বে কিনা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। একটা আপডেট এসছে, নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে যে মেইল পাঠিয়েছিল বিসিবি, তার জবাব মঙ্গলবার দুপুর পর্যন্ত দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের দাবির প্রেক্ষিতে আইসিসির সাথে বৈঠক হবে এমন কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কারণ এটা আইসিসির কাজের প্রোটোকল, তবে কখন হবে সেই বৈঠক সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে মেইল দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, তার উত্তরও আসেনি এখনো। ফিরতি মেইল দিলে ধারণা মিলতে পারে কখন কিভাবে হবে আইসিসি আর বিসিবি কর্তাদের বৈঠক। সাকিব অনেক ক্রিকেটারের কাছে হিরো, তবে সুযোগটা এখন তরুণদের, বলছেন রমিজ রাজা। শান্ত স্বভাবের লিটন দাসকে বেশি পছন্দ, আর শরীফুলকে ম্যাচ উইনার বলছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের টাকা আছে বলে ঝোঁক বেশি, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি তাদের সমর্থকরা। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে নিজের ভাবনা জানিয়েছেন রমিজ রাজা। ক্রিকেটার, সাবেক পিসিবি চেয়ারম্যান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা আমাদের সঙ্গে আছেন। রমিজ ভাই, ওয়েলকাম টু যমুনা টেলিভিশন। অলমোস্ট এভরি ক্রিকেটিং নেশনস ইজ মুভিং টুয়ার্ড ফ্র্যাঞ্চাইজি লিগ। ডু ইউ বিলিভ দিস ট্রেন্ড কুড বি এ বিগ লস ফর দ্য ফিউচার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট? আমার মনে হয় না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে সহজেই অনেক টাকা পাওয়া যায়, যার কারণে সেদিকেই সবার ঝোঁক। এখন ক্রিকেট বোর্ডের কারণে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে ক্রিকেটারদের ধরে রাখা বা সুবিধা বেশি দেওয়া যায়, সেই সাথে বেশি বেশি সিরিজটাও গুরুত্বপূর্ণ। What's your assessment on Bangladesh team just before the World Cup? I think they're in a very good position. বাংলাদেশ খুব ভালো পজিশনে আছে, ভালো একটা দল, যে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। শ্রীলঙ্কার মাটিতে খেলা হলে বাংলাদেশের অনেক বড় সুযোগ থাকবে ভালো অবস্থানে যাওয়ার। So moving forward, I think. Any specific player who impressed you most? You see, obviously, there is Leighton Das. অবশ্যই লিটন দাসকে পছন্দ করি, ও বেশ শান্ত, ওকে ভালো লাগে। নাসুম আছে, আমার শরীফুলকেও ভালো লাগে, বলে সুইং আছে, সে বাংলাদেশের জন্য ম্যাচ উইনার হতে পারে। I like Shariful. Do you miss Shakib Al Hasan's presence and impact in Bangladesh cricket? There's a time. So, I mean, প্রত্যেক ক্রিকেটারের একটা সময় থাকে। 10 থেকে 15 বছর আগের সাকিবের সাথে এখনের সাকিবের বিশাল পার্থক্য। সব ক্রিকেটার থেকে সমর্থকের কাছে সে হিরো। ক্রিকেটের দিক থেকে যদি বলি, আমার মনে হয় সাকিবের জায়গায় তরুণদের এখন অনেক বড় সুযোগ। of the current cricketers. How do you feel about the craze of Bangladeshi fans, especially in Sylhet? It's just amazing. I want Sylhet to play every day. অসাধারণ অনুভূতি, অনেক দর্শক, বিশেষ করে সিলেট ক্রিকেটের পার সমর্থক। বাংলাদেশ মাঠে যাই করুক, যেমনই করুক, সমর্থকরা সবসময়ই পাশে থাকে, এটা সত্যিই অসাধারণ। They love cricket, and that's the biggest advantage that Bangladesh. হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। মাঠের বাইরের অনেক কথাই তো চলবে, তবে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ একটা গ্যাপ রয়েছে, আগামীকাল থেকে আবারও শুরু হবে। তবে এখন কোন পর্যায়ে আছে বিপিএল টেবিল কি বলছে আমরা সেগুলো একটু জানবো, কারণ 14টা ম্যাচ হয়ে গেছে গ্রুপ স্টেজে, যদিও এখনও বেশ কিছু ম্যাচ বাকি। তবে যে 6 দল লড়ছে তাদের এখন পর্যন্ত কি অবস্থা, কারা আছে রেসে। বিপিএলের পয়েন্টস টেবিল যদি দেখি, রংপুর ডমিনেট করছে, 5 ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত 4টা জয়, 1টা হেরেছে, 8 তাদের পয়েন্টস। নেট রান রেট তাদের প্লাস, যদিও খুব বেশি নয়, 0.702। চট্টগ্রাম রয়্যালস নাম্বার 2 পজিশনে আছে, তারা 5 ম্যাচে 3টা জয় পেয়েছে, 2টো ম্যাচ তারা হেরেছে এবং 6 তাদের পয়েন্টস, প্লাস নেট রান রেটটা তাদের বেশ ভালো, 1.116। নাম্বার 3 সিলেট টাইটান্স, 6 ম্যাচে 3 জয় 3 পরাজয়, 6 তাদের পয়েন্টস, নেট রান রেটটাও 0.402, বেশ ভালো। রাজশাহী ওয়ারিয়ার্স তারাও রেসে আছে বেশ ভালোভাবে। এবারের নতুন দল, 4 ম্যাচে 3 জয় 1 পরাজয়, 6 পয়েন্টস, 0.145 তাদের নেট রান রেট। আর ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস তারা একটু তলানিতেই পড়েছে। ঢাকার একটা যদিও জয় আছে 4 ম্যাচে এবং 3টা তারা হেরেছে, 2 পয়েন্টস তাদের, মাইনাসে নেট রান রেট 0.745।
নোয়াখালী এক্সপ্রেসের অবস্থা খুবই করুণ, বলা যায় এক প্রকার ছিটকে গেছে এবার আসর থেকে, যদিও এখনও বাকি রয়েছে 6টা ম্যাচ গ্রুপ স্টেজে তাদের, 4 ম্যাচে একটাও জেতেনি, 4টাই পরাজয় এবং -2.131। 10টা করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে দলগুলো। রংপুর এবং চট্টগ্রাম অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে, সিলেট 6টা খেলে ফেলেছে। তো রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী 4টা দল কিন্তু মোটামুটি রেসে বেশ ভালোভাবে আছে বলা যায়। ঢাকা, নোয়াখালী এদের কালকে ম্যাচ রয়েছে, এই দুই দল কালকে প্রথম ম্যাচে লড়বে। এখান থেকে ঢাকা যদি জিতে যায় তাহলে একটু রেসে তারা আসবে। নোয়াখালীর একেবারেই বিকল্প নেই, জয় ভিন্ন, টানা জিততে হবে তাদের। একই সঙ্গে চট্টগ্রাম, সিলেট তারাও লড়বে, আগামীকাল ম্যাচ রয়েছে। সব মিলিয়ে রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এই 4টা দল বলা যায় এখন পর্যন্ত এবারের বিপিএলে তারা বেশ ভালোভাবেই রেসে টিকে আছে। রংপুর বরাবরই ভালো দল, বরাবরই বিপিএল এবার ভালো দল, এবং চট্টগ্রাম তারা আলোচনা সমালোচনা অনেক হয়েছিল তাদের দল গঠন নিয়ে, তবে এবার মাঠে তারা মোটামুটি ভালোই পারফর্ম করছে। সিলেট, রাজশাহী তারা ছন্দেই আছে বলা যায়, তবে রাজশাহী এখন 4-এ, সিলেট 3-এ, মোটামুটি রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী 6 দলের মধ্যে এই 4 দল বেশ ভালোভাবে রেসে আছে। তবে এখনো বেশ খানিকটা ম্যাচ বাকি, দেখা যাক খেলার মাঠে লড়াইটা আরও জমে কিনা। তারিক কাজীর পর কিউবা মিচেল, পারিশ্রমিক ইস্যুতে একই পথে হাঁটলেন কিংসের সাবেক 2 ফুটবলার। দেশের শীর্ষ ক্লাবেরই যদি হয় এই অবস্থা, তাহলে বাকিদের খবর কি? পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান যেন নানা অব্যবস্থাপনার দায় এড়াতে পারলেই বাঁচেন। সাবেকরা বলছেন, হামজা সমিতের আগমনের পরও লিগে উন্নতি না আনলে কোনোভাবেই ফুটবলে এগোনো সম্ভব নয়। কিউবা মিচেল মাসে 7.5 লাখ টাকা বেতনে কিংসে খেলতেন। মাত্র 5.5 মাসের জার্নি শেষে তিনি ব্যাকপ্যাক গুছিয়ে ইংল্যান্ডে ফিরে গেছেন। কিংসের কাছে তিনি 1.5 মাসের বেতন পান। মাত্র 1.5 মাসের বেতনের জন্যই কি কিউবা বাংলাদেশের লিগ ছাড়লেন, নাকি এর পেছনে আছে আরও কিছু? একই গল্প ডেনমার্ক প্রবাসী তারিক কাজীর ক্ষেত্রেও। মাসের পর মাস সে বেতন না পেয়ে বাধ্য হয়ে স্ট্যাটাস দিয়ে চলে গেছেন। ক্লাবটির অন্যতম শীর্ষ 2 ফুটবলারের যদি হয় এই অবস্থা, তাহলে ক্লাবটির বাকিদের অবস্থা কি? আরও গভীরে গেলে লিগে বাকি ক্লাবগুলোর অবস্থা অনুমেয়। আগে ছিল ক্লাবের অবস্থা ভালো, ন্যাশনাল টিমের অবস্থা খারাপ। বর্তমানে ন্যাশনাল টিমের অবস্থা কিছুটা ভালো, কিন্তু ক্লাবের দুরবস্থা চলতেছে, যার কারণে খেলোয়াড়রা মানে পারিশ্রমিক ঠিকমতো পাচ্ছে না। এটা কিন্তু কিছুটা পারফরমেন্সের দিকে মানে খারাপ দিকে যায়। মাঠ সম্প্রচার, পার্টিসিপেশন মানি সবকিছুই তত্ত্বাবধানের দায়িত্ব পেশাদার লীগ কমিটির, যার চেয়ারম্যান কিংস সভাপতি ইমরুল হাসান। কিন্তু তিনিও বাফুফের কার্যনির্বাহী সভায় সশরীরে আসেন না। গেল কয়েক মাসে কিংস পড়েছে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞায়। বাংলাদেশের লিগগুলো শুধু করার জন্যই যেন করা, অথচ হামজা সুমিত আসার পরের লিগটাই তো হওয়া উচিত ছিল সেই মাপের। জানতাম যে একটা ব্রেকে আমরা সুপার কাপ খেলবো, সেটাই এখন সুপার কাপের শুনলাম যে সুপার কাপও হবে না। তো আসলে কোন শিডিউলে আমরা যাচ্ছি? জাতীয় দল বলেন বা লিগের বলেন, সব কিছুরই একটা ফরম্যাট দরকার আছে। লিগ কমিটি আছে, তাদের উচিত হবে যে ক্লাবগুলোর সাথে বসে বাস্তবতা অনুযায়ী শেয়ার করা ক্লাবগুলোর সাথে এবং ক্লাবকে হেল্প করা। পেশাদার লীগ শুধু নামেই, বড় ক্লাবগুলোই পারিশ্রমিক দিতে না পারলে ফুটবলাররা জড়াতে পারেন ম্যাচ ফিক্সিংয়ের মতো অনৈতিক কাজে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার লিয়াম রোজনিয়র। ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ ছেড়ে চেলসিতে যোগ দিচ্ছেন তিনি। স্ট্রাসবুর্গে গেল 18 মাসে সোনালি সময় পার করছিলেন রোজনিয়র। 2024 সালের জুলাইয়ে যোগ দিয়ে ফরাসি লিগে 7ম অবস্থানে নিয়ে আসেন স্ট্রাসবুর্গকে। তবে বড় চ্যালেঞ্জ নেয়ার মিশনে এবার নাম লেখালেন ব্লুজ শিবিরে। এর আগে 2022 সালে ডার্বি কাউন্টির ভারপ্রাপ্ত কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন রোজনিয়র। একই বছরে প্রধান কোচ হিসেবে যোগ দেন হাল সিটিতে। এর আগে 1 জানুয়ারি চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হন এনজো মারেস্কা। তার অধীনে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জেতে ইংলিশ ক্লাবটি, কিন্তু ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্যে চাকরি হারাতে হয় এই ইতালিয়ানকে। শেষ করবো অ্যাশেজের খবর দিয়ে। সিডনি টেস্টের 3য় দিন শেষে 134 রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ 7 উইকেটে 518 রান। দিন শেষে 129 রানে অপরাজিত স্টিভ স্মিথ, বো ওয়েবস্টার দাঁড়িয়ে 42 রানে 2 উইকেটে 166 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে 89.5 ওভারের খেলা হয়েছে। ইংল্যান্ডের বোলাররা নিতে পেরেছেন 5 উইকেট, আর অস্ট্রেলিয়া তুলেছে 352 রান। তৃতীয় উইকেটে হেড ও নেসারের 144 বলে 72 রানে জুটি ভাঙে সকালের সেশনে। 90 বলে 24 করা নেসার
ইংল্যান্ডের বোলারদের ভালো ধৈর্যের পরীক্ষায় নেন। এরপর ক্রিজে হেডের সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। হেড সকালের সেশনে প্রায় একাই টেনে নেন অস্ট্রেলিয়ার ইনিংসকে। এই সেশনে অস্ট্রেলিয়ার একটি উইকেট হারিয়ে তোলা 115 রানের মধ্যে হেডের একারই অবদান ছিল 71। সেঞ্চুরি তুলে নিতে হেড খেলেন 105 বল, এরপর 152 বলে 150 করে অ্যাশেজের ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম 150 রানের ইনিংসও খেলেন হেড। সিডনি টেস্টকে নিজের বিদায়ী টেস্ট হিসেবে ঘোষণা দেয়া উসমান খাজা করেন 17 রান। ক্যারিয়ার গ্রিনের ব্যাটে আসে 16 ও 37। এবারে অ্যাশেজ সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের যে ইনিংস সেটা অজিরা খেলে ফেলেছে। এই টেস্টে ইংলিশরা জিতলে অন্তত একটু জমবে এই ম্যাচটা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।